আমরা এই ভিডিওতে দেখব সলিউবিলিটি প্রোডাক্ট অ্যান্ড আয়নিক প্রোডাক্ট কি এবং তাদের ম্যাথ কিভাবে করতে হয়। সলিউবিলিটি প্রোডাক্ট which is expressed as KSP and আরেকটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্টের বাংলা হচ্ছে দ্রাব্যতা গুণফল আর আয়নিক প্রোডাক্টের বাংলা হচ্ছে আয়নিক গুণফল। সো আমরা এই ভিডিওতে এই দুটো নিয়ে ডিসকাস করব। সো যে আমরা প্রথমে দেখব যে আয়নিক প্রোডাক্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে কোনো একটা সল্টের আয়নিক প্রোডাক্ট বলতে কি বোঝায়। ওকে, সো তোমার যেসব সল্ট লেস সলিউবল, মানে যারা পানিতে খুব বেশি দ্রবীভূত হয় না, তাদের জন্য সলিউবিলিটি প্রোডাক্ট অ্যান্ড আয়নিক প্রোডাক্ট বলতে দুইটা টার্ম আছে। অ্যান্ড এই আয়নিক প্রোডাক্ট বা সলিউবিলিটি প্রোডাক্ট জিনিসটা হচ্ছে এমন যে ধরো তোমার কাছে একটা সল্ট আছে, সল্ট। সো এই সল্টটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি একটা রিভার্সিবল রিয়াকশন ইউজ করে, যে সল্টটা এটা হচ্ছে ধরো ক্যাটায়ন এ, সো এ প্লাস। আর এই সল্টটাকে, আচ্ছা আমি আরেকটু ভালোভাবে বলি, যে এই সল্টটাকে আমরা যখন ওয়াটারে ডিজলভ করব তখন সল্টটার আমরা অ্যাকুয়াস ভার্সন দেখতে পাবো। অ্যান্ড সেই অ্যাকুয়াস ভার্সন, এই সল্টটা তার নিজের যে আয়নগুলো আছে সেই আয়নে ডিভাইডেড হয়ে লেখা থাকবে এরকম, এ প্লাস অ্যাকুয়াস অ্যান্ড বি মাইনাস অ্যাকুয়াস। এখন যে কোনো একটা সল্টের ক্ষেত্রে তার সলিউবিলিটি প্রোডাক্ট বের করার জন্য আমরা যেটা করব, যে তার এই ক্যাটায়ন তার যে কম্পাউন্ড বা তার এই যে কম্পাউন্ডটা আছে সেটার একটা সলিউবিলিটি লিখব এস। মানে এই কম্পাউন্ডটার সলিউবিলিটি যদি এস হয় তাহলে তার প্রত্যেকটা আয়নেরও সলিউবিলিটি বা কনসেন্ট্রেশন কত হবে, এস। সলিউবিলিটি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যদি বলি এটা হচ্ছে কনসেন্ট্রেশন। ওকে, সো সল্টটার কনসেন্ট্রেশন হচ্ছে এস, তাহলে তার আয়নেরও কনসেন্ট্রেশন হবে এরকম। আবার ধরো যদি সল্টে এরকম থাকতো যে এটা এ আছে এমটা আর বি আছে এনটা, তখন এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারতাম এম এ প্লাস এম এ এন প্লাস প্লাস এন বি এম মাইনাস। কেন এভাবে লিখলাম? কারণ দেখো, তুমি চিন্তা করে দেখো, যদি তোমার কাছে দুইটা আয়ন থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন যার চার্জ হচ্ছে এন, আর আরেকটা হচ্ছে অ্যানায়ন যার চার্জ হচ্ছে এম, তুমি যদি তাদেরকে নিয়ে একটা কম্পাউন্ড ফর্ম করতে চাও তুমি কীভাবে করবা? এইটার চার্জ হবে এটা অ্যামাউন্ট, এটার কোএফিশিয়েন্ট, মানে এইটার চার্জ এটার নিচে বসবে আর এইটার চার্জ এটার নিচে বসবে। সো এটা তো সল্ট ফর্ম করার বেসিক রুল। আমরা যেমন ধরো এরকম যদি ফর্ম করি যে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ আর সালফেট হচ্ছে 2-, সো এটা হবে কি Al2SO4 3। দ্যাট মিনস এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো 2Al3+ প্লাস 3SO4 2-। ওকে, সো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যান্ড দেন এখানে দেখো, সো এখন আয়নিক প্রোডাক্ট কীভাবে বের করব? আমাদের এইটার কনসেন্ট্রেশন যদি দেওয়া থাকে এস, এটা কনসেন্ট্রেশন তাহলে হবে MS, মানে এটা কনসেন্ট্রেশন যত, এটা পুরোটা হচ্ছে কনসেন্ট্রেশন এস। তাহলে এইটা যেহেতু এটা 1 মোল থাকলে, যেহেতু এইটা M মোল থাকে, তাহলে অবভিয়াসলি আমরা জানি যে মোলারিটি বা কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার লিটার। সো মোল যত বাড়বে তত কনসেন্ট্রেশনও বাড়বে। সো এটা সলিউবিলিটি বা কনসেন্ট্রেশন যদি এস হয় তাহলে এটা হবে MS আর এটা হবে NS। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে তাহলে তার আয়নিক প্রোডাক্টের ডেফিনেশনটা দেখো। আয়নিক প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে KIP অফ দিস সল্ট হুইচ ইজ AMBN। আয়নিক প্রোডাক্ট মানে হচ্ছে তাকে তার আয়নে ডিভাইড করে লেখার পর আমরা কি পাচ্ছি, এখানে দুইটা তোমার জিনিস পাচ্ছি, একটা হচ্ছে AN+ আর একটা হচ্ছে BM-। মানে এখানে কে কয়টা আছে সেটা লিখবো না, আমরা যেটা করবো যে কি জিনিস পাইছি, একটা হচ্ছে AN+ আয়ন পাইছি আর একটা হচ্ছে BM- টাইপের আয়ন পাইছি। সো এই আয়নটার কনসেন্ট্রেশন যত আর এই আয়নটার কনসেন্ট্রেশন যত, এই দুইটার প্রোডাক্ট, বা ডিরেক্টলি প্রোডাক্ট না, এই আয়নটার যে কনসেন্ট্রেশন সেটার পাওয়ার আমরা দিব M, মানে এইটার সামনে যত আছে AN+-এর সামনে যত আছে এখানে সেটা হবে তার পাওয়ার।
এবং এখানে bm মাইনাস কয়টা আছে nটা, তাহলে আমরা এটার পাওয়ার দিব কত n। ওকে, এখন an প্লাস এই যে জিনিসটা আমাদের সলিউশনে আছে সেটার কনসেন্ট্রেশন কত ms। এখন তুমি ভাবতে পারো এই কনসেন্ট্রেশনটা তো MAN প্লাসের, ব্যাপারটা হচ্ছে এরকম যে MAN প্লাসের টোটাল কনসেন্ট্রেশন যত সেটাই হচ্ছে AN প্লাস আর কি। অ্যান্ড আমরা সেই কনসেন্ট্রেশনটাকেই আবার এই ইকুয়েশনে AN প্লাসের তোমার কোফিশিয়েন্ট যত তত পাওয়ার দিয়ে লিখবো, ঠিক আছে। এটা কত হবে MS টু দি পাওয়ার n m, আর এটা কত হবে NS টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে দেখো m টু দি পাওয়ার m, n টু দি পাওয়ার n, s টু দি পাওয়ার m প্লাস n আসে। সো এইটাই হচ্ছে আমাদের আয়নিক প্রোডাক্ট। সো এইভাবে আমরা আয়নিক প্রোডাক্ট বের করতে পারবো। আর একই প্রসেসে আমরা সলিউবিলিটি প্রোডাক্টও বের করবো। সলিউবিলিটি প্রোডাক্ট কিছুই না, জাস্ট আয়নিক প্রোডাক্টই। সলিউবিলিটি প্রোডাক্ট অ্যান্ড আয়নিক প্রোডাক্ট একই জিনিস, বাট সলিউবিলিটি প্রোডাক্ট ইজ solubility product KSP is KIP for saturated solution, মানে যেই সলিউশনটা স্যাচুরেটেড তার আয়নিক প্রোডাক্টই হচ্ছে তার সলিউবিলিটি প্রোডাক্ট ফর স্যাচুরেটেড সলিউশন। সো এখান থেকে আমরা তাহলে বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি ফর স্যাচুরেটেড সলিউশন একটা স্যাচুরেটেড সলিউশনে KIP আর KSP একই। আর ফর আনস্যাচুরেটেড সলিউশন KIP ইজ লেস দ্যান KSP। যদি কোনো একটা সলিউশনে KIP এর ভ্যালু এটা দেওয়া থাকবে, KIP এর ভ্যালু অথবা KIP বের করবো হয়তো সেটা, আর KSP এর ভ্যালু হয়তো দেওয়া থাকবে বা আমরা হয়তো বের করবো। KIP যদি KSP থেকে ছোট হয় তাহলে আমরা বুঝবো যে এই সলিউশনটা হচ্ছে আনস্যাচুরেটেড। থার্ড ওয়ান ফর ওভার স্যাচুরেটেড সলিউশন। সো গেস করতেই পারতেছো এটা কী হবে। ওভার স্যাচুরেটেড সলিউশন মানে যখন প্রিসিপিটেশন ক্রিয়েট হবে KIP will be greater than KSP. KIP will be greater than KSP. Okay. সো এটা হচ্ছিল বেসিক থিওরি। এখন আমরা ম্যাথে চলে যাব, তাহলে জিনিসপত্র আরও ক্লিয়ার হবে। সো আমরা ফার্স্ট যে ম্যাথটা করব সেটা হচ্ছে ওয়ার্কড এক্সাম্পল 2.50 এটা। সো এই ম্যাথটাতে বলছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড solubility product of AlOH3 is 3.7 into 10 to the power minus 15. That means solubility product দিয়ে দিছে KSP of AlOH3, that is 3.7 into 10 to the minus 15. Okay, and temperature হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখন আমাদেরকে বলা হয়েছে যে ওর সলিউবিলিটি কত, এবং সলিউবিলিটিটা আমাদেরকে কোন ইউনিটে বের করতে বলছে, মানে এস বের করতে বলছে, বাট সেটা কোন ইউনিটে, গ্রাম পার লিটার। বাট ডিফল্ট নিয়ম হচ্ছে যে সলিউবিলিটি ইজ অলওয়েজ ইন মোল পার লিটার ইউনিট, এটা হচ্ছে মানে তার অরিজিনাল ইউনিট। সো আমরা এখান থেকে যে ইউনিটটা বের করবো সেটা হবে কি মোল পার লিটার ইউনিট। সো সলিউবিলিটি প্রোডাক্ট বের করার জন্য আমরা কী করি, একটা সল্ট এরকম AlOH3 তাকে ভেঙে লিখি, একটা হচ্ছে Al3 প্লাস 3OH মাইনাস, অ্যান্ড দেন কী বলছিলাম, এটার সলিবিলিটি যদি S হয় তাহলে এটা হচ্ছে S, এটা হচ্ছে 3S, মানে এখানে যত কোফিশিয়েন্ট ঠিক তত টাইমস, অ্যান্ড দেন এটা তাহলে সলিবিলিটি প্রোডাক্ট কত, এটা সলিবিলিটি প্রোডাক্ট হবে, আমরা বলছিলাম সলিবিলিটি প্রোডাক্টও একইভাবে বের করতে হয়। সো এই যে Al3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, কারণ এটার সামনে 1 আছে, ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 3, অ্যান্ড দেন এখানে Al3 প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে S আর OH মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে 3S, সো 3S হোল টু দি পাওয়ার 3, সো দিস উইল বি 27S টু দি পাওয়ার 4। ওকে, সো এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এখন সলিবিলিটি প্রোডাক্ট আমাদেরকে দিয়েই দিছে, সো এটা বসে আমরা এখান থেকে S বের করব। সো এখান থেকে S এর ভ্যালুটা বের করো, S কত হবে 4th root of
3.7 into 10 to the power minus 15 divided by 27. এই ভ্যালুটা আসে 1.08 into 10 to the power minus 4 এত মোল পার লিটার। আমরা বলছিলাম এটা মোল পার লিটার ইউনিটে আসবে। সো এইটা বের করার পর এখন এটাকে আমার কি ইউনিটে কনভার্ট করতে হবে? গ্রাম পার লিটার। সো গ্রাম পার লিটারে কনভার্ট করার জন্য এটার আমার মলিকুলার ম্যাস লাগবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 এর মলিকুলার ম্যাস হচ্ছে 27 প্লাস অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, এটা তিনটা আছে। সো দিস উইল বি 27 plus 17 into 3, which is 78. So 78 1 mole aluminum hydroxide is equal to 75 grams. So আমরা এটাকে 78 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমরা গ্রাম পার লিটার ইউনিটে পেয়ে যাব। সো এটা যদি করি তাহলে আমরা পাবো 8.424 into 10 to the power minus 3 গ্রাম পার লিটার। ডান, এটাই আমাদের অ্যান্সার। এর পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথ হচ্ছে 2.51। বলছে at 25 degree centigrade temperature in saturated solution of silver chromate. সিলভার ক্রোমেট, এটা হচ্ছে সিলভার ক্রোমেট। কেন এরকম হলো? কারণ ক্রোমেট হচ্ছে 2। আমরা তোমার যদি এটা মনে থাকে যে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট বলছিলাম, এটা হচ্ছে K2Cr2, পটাশিয়াম ডাইক্রোমেট ছিল এটা। সো এটা ছিল হচ্ছে K2Cr2O7, বাট শুধু ক্রোমেট যেটা, ক্রোমেট হচ্ছে CrO4 2-, এটা হচ্ছে ক্রোমেট, এটার নাম হচ্ছে ক্রোমেট। সো এখন আমাদের এটাকে বলছে যে ক্রোমেটের সাথে সিলভার ক্রোমেট। সো সিলভার হচ্ছে জাস্ট Ag+, তার মানে এটা 1, সো এইটা থাকবে একটা আর এটা থাকবে 2টা। সো এটা হচ্ছে কি সিলভার ক্রোমেট। ওকে, সো আমাদেরকে বলছে এই সিলভার ক্রোমেটের জন্য এটার স্যাচুরেটেড সলিউশন, তো বলে দিছে যে এখানে সিলভার ক্রোমেট, এখানে শুধু ক্রোমেট আয়নের কনসেন্ট্রেশনটা বলে দিছে। সো বলছে KSP কত। সো দেখো আমরা নিয়মটা জানি যে এইটা যদি ভেঙে ফেলি তাহলে এটা হবে কি 2Ag+, মানে আমরা এটাকে আয়ন দিয়ে ভেঙে লিখব, অ্যান্ড দেন এটা S, এটা 2S, এটা S। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই কনসেন্ট্রেশন অফ CrO4 দেওয়াই আছে, মানে কনসেন্ট্রেশন অফ CrO4 2-, এটা কোশ্চেনে বলে দিছে, আর সেটাই হচ্ছে S ধরছি আমরা, এটাই হচ্ছে 6.5 into 10 to the minus 5 মোলার। সেটা যদি এত হয় তাহলে এইটা কত হবে? এটা হচ্ছে 2S, তাহলে এটা হবে 2। আচ্ছা, সো S এর ভ্যালু আমরা জানি। এখন এখান থেকে আমরা KSP যদি বের করতে চাই, KSP কত হবে? এখানে Ag+, তার কনসেন্ট্রেশন এটার হোল স্কোয়ার, অ্যান্ড CrO4 2-, এটার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, সো 2S হোল স্কোয়ার ইন্টু S টু দি পাওয়ার 1, সো 4S কিউব। সো এখানে 4S হচ্ছে 6.5 into 10 to the power minus 5 এত এর হোল কিউব। সো এত, আর এটার কোনো ইউনিট নেই, সো এখানে আমরা এটাকে মাল্টিপ্লাই করলে আসবে 1.1 into 10 to the power minus 13 এত। এরপরের প্রবলেম 2.52। তে হচ্ছে in 100 milliliter 2.5 into 10 to the power minus 5 molar FeCl2 solution, 150 milliliter 6.7 into 10 to the power minus 5 molar sodium hydroxide solution is added. সো এখানে দুইটা সলিউশনের কথা বলছে। একটা হচ্ছে এরকম একটা যা টেস্ট টিউবের মধ্যে আছে, যেটা হচ্ছে যেটার ব্যাপারে ইনফরমেশন বলা আছে যে এটা 100 মিলিলিটার 2.5 into 10 to the power minus 5 molar FeCl2 সলিউশন। আর আরেকটা সলিউশনের কথা বলা হয়েছে এখানে, আরও একটা সলিউশন, এটা হচ্ছে সলিউশন নাম্বার 1, এটা সলিউশন নাম্বার 2, আর এখানে বলছে যে এটা হচ্ছে 150 মিলিলিটার 6.7 into 10 to the power minus 5 molar সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। সো এই দুইটাকে অ্যাড করছি আমরা, করার পর FeOH2 এর প্রিসিপিটেশন পাওয়া গেছে। ওকে,
FeOH2 এর প্রিসিপিটেশন পাওয়া গেছে। তো আমরা যদি একটু চিন্তা করি যে এই দুইটা রিয়াকশন অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে, FeCl2 এর সাথে NaOH অ্যাড হয়েছে অ্যান্ড FeOH2 প্রডিউস করছে। দ্যাট মিনস অ্যাকচুয়ালি ব্যালেন্স করা থেকে বলা যায় যে এটা দুইটা ইউজ হচ্ছে, সো FeOH2 অ্যান্ড 2NaCl প্রডিউস হচ্ছে। সো এখন আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য আয়নিক প্রোডাক্ট অফ দিস থিং, KIP অফ FeOH2 কত। সো KIP কীভাবে বের করবো দেখো, আমরা এই যে এটাকে ভেঙে লিখবো বলছিলাম, যার KIP তাকে ভেঙে লেখো। এবার একটু চিন্তা করে দেখো, এই যে Fe2+টা আসতেছে, এটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে এই কম্পাউন্ডটা থেকে, কারণ এইখানে সব আয়রন। আর এই যে OH- এটা কোত্থেকে আসলো? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা থেকে। সো আমরা এটুকু বুঝছি যে এই যে Fe2+, সে আসছে এইখান থেকে, আর এই যে 2OH- সে আসছে এখান থেকে। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের FeOH2 এটার KIP হচ্ছে কনসেন্ট্রেশন অফ Fe2+ টাইমস কনসেন্ট্রেশন অফ OH- হোল স্কোয়ার, কারণ এই যে এটা কোএফিসিয়েন্ট 2। এখানে আমরা কি এস বসায় বসায় করব না, কারণ এখানে আমাদের ওই ইনফরমেশনটা ডিরেক্টলি দেওয়া নেই, কার কনসেন্ট্রেশন কত বা এটা সম্পর্কে কিছু বলা নেই। সো আমরা এখন কীভাবে বের করবো? আমরা জানি যে এই Fe2+টা আসছে হচ্ছে এইখান থেকে। ওকে, সো আমরা ওইটাকে একটু ভেঙে লিখি যে এই রিয়াকশনটা যখন হচ্ছে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই FeCl2 ভেঙে Fe2+ অ্যান্ড 2 ক্লোরিন মাইনাস প্রডিউস করতেছে, 2 ক্লোরিন মাইনাস। আর এই 2NaOH যেটা, এইটা ভেঙে কি প্রডিউস করতেছে? 2Na প্লাস 2OH-। দেন এই দুইটা অ্যাড হচ্ছে অ্যান্ড এটা মিলে একটা কম্পাউন্ড ফর্ম করলো, আর এটা মিলে একটা কম্পাউন্ড ফর্ম করছে। আচ্ছা, সো এখন আমরা বুঝতেছি যে Fe2+টা অ্যাকচুয়ালি আসছে FeCl2 থেকে। সো FeCl2 থেকে যদি এসে থাকে, তাহলে দেখো FeCl2 এর কনসেন্ট্রেশন যদি S হয়, FeCl2 এর কনসেন্ট্রেশন যদি S হয়, তাহলে Fe2+ এর কনসেন্ট্রেশন কত হওয়া উচিত? S। বাট এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আমি বললাম FeCl2 এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে S1, সো Fe2+ এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে S1। বাট দেন এই Fe2+টা অ্যাকচুয়ালি একটা বিগার সলিউশনে আসতেছে, মানে হচ্ছে এই দুটো আমরা যখন মিক্স করতেছি আর একটা জারের মধ্যে, তখন টোটাল সলিউশনটা 100 + 150 মিলিলিটার হয়ে যাচ্ছে। 100 + 150 মিলিলিটার, দ্যাট ইজ 250 মিলিলিটারের একটা সলিউশন হয়ে যাচ্ছে। আর আমরা অলরেডি সলিউশন ডাইলিউশন পরে আসছি, যে আমরা জানি যে যদি V1 ভলিউমে কনসেন্ট্রেশন S1 হয়, তাহলে V2 ভলিউমে কনসেন্ট্রেশন S2। সো আমাদের ওইটা ইউজ করতে হবে এখানে। সো আমরা এখান থেকে এটুকু বুঝলাম, S1 এটাও S1। সো এটা যদি S1 হয়, S1 কত এখানে? 2.5। S1 হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁵ মোলার। আর এখানে ভলিউমও দেওয়া আছে, ইনিশিয়ালি ওর ভলিউম কত ছিল? 100 মিলিলিটার। সো ওরও কনসেন্ট্রেশন ওইটাই। বাট যখন ও একটা বিগার সলিউশনে আসতেছে, তখন ওর কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে আমরা ধরলাম S2 হয়ে যাচ্ছে। সো V2S2 ইজ ইকুয়াল টু কত? V1S1। সো S2 ইকুয়ালস কত? V1S1 ডিভাইডেড বাই V2। সো V1 কত? 100, S1 কত? 2.5 ইন্টু 10⁻⁵, এই যে এটা, অ্যান্ড দেন ডিভাইডেড বাই V2। ফাইনালি ভলিউম কত হয়ে যাচ্ছে? 250। সো এটা বসাবো। সো এটা হচ্ছে আমাদের Fe2+ এর রাইট নাও কনসেন্ট্রেশন। অ্যান্ড OH- এর রাইট নাও কনসেন্ট্রেশন কত? এখন দেখো OH- এর এইটার কনসেন্ট্রেশন কত? আমরা একটু চিন্তা করে দেখি যে এটার ভলিউম হচ্ছে 150 মিলিলিটার ছিল আগে, আর তখন তার কনসেন্ট্রেশন ছিল 6.7 to 10⁻⁵ মোলার। আগেরগুলো মুছে দিই। ওকে, আর এটার এটা যদি
তোমার S1 মোল হয়, দেখো এইটার মোল নাম্বার 2, এটার মোল নাম্বার 2। সো এইটা যদি এটার মোলারিটি যদি এস হয় বা কনসেন্ট্রেশন যদি এস হয় বা সলিউবিলিটি যদি এস হয়, যে কোনো একটা বলতে পারো, এটারও এস হবে, বা এটা যদি 2s হয় এটারও 2s হবে। ওকে, মানে একই যেহেতু নাম্বারটা সেম হবে। যদি এটা 2 হতো আর এটা 4 হতো, তাহলে এটা যদি এস হতো এটা হতো 2s, মানে রেশিওটা মেনটেন করবে। সো এখান থেকে এটা V1S1, তাহলে S2 কত, মানে OH মাইনাসের বিগার সলিউশনটাতে কনসেন্ট্রেশন কত, মানে যখন দুটাকে মিক্স করা হয়েছে 250 মিলিলিটার হয়ে গেছে, তখন ভলিউম হচ্ছে V2 which is 250. So V2S2 is equal to V1S1. So S2 is equal to V1S1 over V2. So V1 হচ্ছে 150, S1 হচ্ছে 6.7 into 10 to the minus 5 divided by V2 হচ্ছে 250. সো আমরা এইটাকে এইখানে বসাবো, কারণ এইখানে রাইট নাও OH মাইনাসের অ্যাট প্রেজেন্ট সলিউশন আর দি বিগার সলিউশন সেটা হচ্ছে 150 ইন্টু 6.7 ইন্টু 10 to the power minus 5 ওভার 250, এটা হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা কেন, এটা হচ্ছে এই যে এই ইকুয়েশনের এটার সামনে 2 আছে, সো আমি জানি যে এখানে একটা স্কোয়ার দিতে হবে। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা এখান থেকে পাবো, দেখো 100 into 2.5 into 10 to the power minus 5 divided by 250 into 150 into 6.7 into 10 to the power minus 5 divided by 250 whole square. সেখান থেকে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 1.616 into 10 to the power minus 14, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর আমরা এর পরের ম্যাথটাতে চলে যাই, এটা হচ্ছে 2.53। 2.53 বলছে যে in 10 milliliter 0.25 molar FeCl3 solution 1 milliliter 0.5 molar ammonium hydroxide solution is added. At 25 degree centigrade, solubility product of FeOH3 is eto. So then whether any precipitation will occur in that mixture. So precipitation hobe kina, PPT will form or not, এই টাইপের যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের দুইটা ইনফরমেশন দরকার, একটা হচ্ছে KIP, হোয়াট ইজ দ্য আয়নিক প্রোডাক্ট, আর হোয়াট ইজ দ্য KSP। সো যে কোনো একটা সল্ট যদি স্যাচুরেটেড অবস্থায় থাকে তখন আমরা জানি যে KIP আর KSP দুটো ইকুয়াল হয়, বাট KIP যদি KSP থেকে ছোট হয় তখন এটা আনস্যাচুরেটেড হয়, আর KIP যদি KSP থেকে বড় হয় তখন এটা ওভার স্যাচুরেটেড হয়। আর ওভার স্যাচুরেশন মানে কি, প্রিসিপিটেশন হচ্ছে নিচে, সো ওভার স্যাচুরেটেড সলিউশন, সো PPT উইল ফর্ম। সো পিপিটি ফর্ম হবে কি না এইটা আমরা বুঝবো কীভাবে, আমাদের জাস্ট KIP বের করতে হবে, KSP বের করতে হবে। আমরা দেখবো KIP, whether KIP is greater than KSP, then we can say whether this salt will form precipitation or not. সো এখন এখানে আমাদেরকে কী কী বলা হচ্ছে, যে একটা সলিউশন হচ্ছে 10 মিলিলিটার 0.25 মোলার FeCl3, আর আরেকটা সলিউশন হচ্ছে এরকম 1 মিলিলিটার 0.5 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। সো এখন এই দুটো অ্যাড করার পর কী হয়েছে, আমরা একটু রিয়াকশনটা লেখা ট্রাই করি। FeCl3 প্লাস NH4OH, এই দুইটা অ্যাড হয়ে, এখন অ্যাড কীভাবে করলে হবে না, একটু ব্যালেন্স করতে হবে, এটাকে 3টা দিব, কারণ যেহেতু এইটার OH মাইনাস আর এটা Cl3 মাইনাস 3টা আছে। সো রিয়াকশনটা হবে এরকম, আমার এখানে FeOH3 প্লাস 3 অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন আমাদেরকে এখানে বলছে প্রেসিপিটেশন হবে কিনা। সো আমরা KIP বের করতে চাচ্ছি। আমাদেরকে এখানে কোশ্চেনে কি কোথাও কোনো ইনফরমেশন দেওয়া আছে? হ্যাঁ, কোশ্চেনে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে KSP অফ FeOH3 at this temperature is 3.74 into 10 to the power minus 38. KSP এর ভ্যালুটা অলরেডি গিভেন,
সো আমাদের জাস্ট কেআইপি বের করতে হবে। সো FeOH3 এর কেআইপি কীভাবে বের করব? সো কেআইপি বের করার জন্য এটাকে ভেঙে লিখি। এবার চিন্তা করো যে এটার কেআইপি কীভাবে বের করা যায়। কেআইপি অফ FeOH3, কেআইপির ডেফিনেশন কি? আয়ন দিয়ে ভেঙে লিখব, দেন তাদের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট নিব আর কোএফিসিয়েন্টগুলোকে পাওয়ার হিসেবে লিখব, এটাই। তো এখন একটু চিন্তা করো, এই Fe3+ রিলেটেড মানে Fe3+টা কোত্থেকে আসছে? এই FeCl3 থেকে। অ্যান্ড এই OH- টা কোত্থেকে আসতেছে? এইটা থেকে। সো আমরা এইটা থেকে বের করব যে FeCl3 থেকে যেহেতু এটা আসছে, তাহলে Fe3+ এর কনসেন্ট্রেশনটা কত। সো আমরা এখানে FeCl3টাকে ভেঙে লিখি। এটার সাথে অ্যাকচুয়ালি এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে রিয়্যাক্ট করতেছে, এটা কীভাবে করতেছে? আগে এটা ভেঙে যাচ্ছে, অ্যান্ড এটা ভেঙে যাচ্ছে এবং ফর্ম করতেছে Fe3+ অ্যান্ড 3Cl-। সো এই ব্যাপারটা হচ্ছে এরকম, যদি FeCl3+ এর কনসেন্ট্রেশন মোলার হয়, তাহলে এটাও এস হবে, কারণ দুটার কোএফিসিয়েন্ট একই, দুটার মোল নাম্বার একই। সো এস। সো এটা হচ্ছে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এখানেও তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কোশ্চেনে গিভেন, দ্যাট ইজ S1 is equal to 0.25 মোলার, অ্যান্ড ইনিশিয়াল ভলিউম মানে মিক্স করার আগে ভলিউম V1 হচ্ছে 10 মিলিলিটার, ওকে। আর কনসেন্ট্রেশন এটা হচ্ছে সেই 0.25 মোলার। এখন আমাদের কী বের করতে হবে? এইখানে Fe3+ এর কনসেন্ট্রেশন কত। এখন এইখানে এই যে Fe3+টা, এটা কি অবস্থায় আছে? এটা হচ্ছে এই দুইটা জিনিসকে আমরা মিক্স করছি আরেকটা জারের মধ্যে। সো দুজন মিলে এখন 10 + 1 দ্যাট ইজ 11 মিলিলিটার হয়ে গেছে। সো এই 11 মিলিলিটারের যে বিগার সলিউশনটা, সেই সলিউশনের মধ্যে তার কনসেন্ট্রেশন কত। সো সেটা যদি S2 হয়, দেন উই ক্যান রাইট V2S2 is equal to V1S1. So what will be S2? S2 will be V1 over V2 times S1. So V1 কত? V1 হচ্ছে 10, V2 কত? দুইটার মিক্স করলে কত মিলিলিটার হয়? 11 মিলিলিটার। সো এটা এখানে বসাই। আর S1 কত? 0.25। সো এটাই হচ্ছে এখানে বসবে, 10 over 11 into 0.25. অ্যান্ড OH-3, OH- তার পাওয়ার 3। OH- কোত্থেকে আসছে দেখো তো? এটা আসছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে। সো আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে সাইডে এরকম ভেঙে লিখব। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি 3টা থাকে, তাহলে এইখানে 3টা অ্যামোনিয়া ক্রিয়েট হবে অ্যান্ড 3টা অ্যামোনিয়াম আয়ন ক্রিয়েট হবে অ্যান্ড 3টা OH- ক্রিয়েট হবে। সো জিনিসটা হচ্ছে এরকম যে যদি এইটার কনসেন্ট্রেশন S হয়, তাহলে OH- এর কনসেন্ট্রেশন S হতে হবে। মানে এটার যেহেতু মোল নাম্বার এটার সাথে সেম, সো আমরা এইখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যত মোল OH- পাবো, মানে যত কনসেন্ট্রেশন হবে এটার কনসেন্ট্রেশন একই হবে, কারণ দুইটার মোল নাম্বার ইকুয়েশনে সেম। সো রেশিওটা একই। সো এইটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন S1, সো এটাও S1 গিভেন, S1 দেওয়া আছে যে এটা হচ্ছে 0.5 মোলার, অ্যান্ড ইনিশিয়াল ভলিউম কত? 1 মিলিলিটার। সো দুইটা মিক্স করার পর বিগার যে সলিউশনটা, সেইটার মধ্যে মানে এই যে FeOH3 সলিউশনের মধ্যে ওর কনসেন্ট্রেশন যদি S2 হয়, S2 equals what? So V2S2 is equal to V1S1. S2 is equal to V1S1 over V2, which is 1, 0.5 divided by V2 হচ্ছে 11. So 0.5 divided by 11. So ওইটা এখানে বসবে। ওকে, সো এটা আমরা ক্যালকুলেট করি। 10 over 11 into 0.25, 0.5 divided by 11 whole cube. সো এখান থেকে আমরা অ্যান্সার পাবো 2.134 into 10 to the power minus 5. এটা হচ্ছে ওর কেআইপি। আর দেখো আমাদের কোশ্চেনে গিভেন কেএসপি হচ্ছে এটা। এখন দেখো তো কোনটা বড়। কেআইপি হচ্ছে 10 to the power minus 5 something, আর এটা হচ্ছে 10 to the power minus 38. So this amount is very tiny. So KIP is definitely larger than KSP. So KIP যেহেতু বড়, so PPT will form. যদি সমান আসতো আমরা বলতাম no PPT will form,
দিস সলিউশন ইজ স্যাচুরেটেড। আর যদি লেস দ্যান আসতো তাহলে বলতাম দিস সলিউশন ইজ আনস্যাচুরেটেড, মানে এটাতে অনেক কম আছে, আরও স্যাচুরেটেড বানাইতেও আরও সলিউট লাগবে, আর প্রিসিপিটেশন হইতে হলে তো আরও বেশি। সো পিপিটি উইল ফর্ম। ওকে, এরপর আমরা এখানে দেখো পরের ম্যাথ হচ্ছে 2.54 ম্যাথটাতে বলছে at 25 degrees centigrade 20 milliliter 0.02 molar silver nitrate solution is in first beaker 25 degrees centigrade 20 milliliter 0.02 molar silver nitrate solution, and second beaker সেটাতেও আছে 40 milliliter 0.04 molar sodium chloride solution. আচ্ছা, এখন বলছে ফার্স্ট কোশ্চেনে বলছে ক্যালকুলেট সলিবিলিটি প্রোডাক্ট অফ সিলভার নাইট্রেট ইন ফার্স্ট বিকার। সো এ নাম্বার সিলভার নাইট্রেটের সলিবিলিটি প্রোডাক্ট বের করবো। সো এখানে সিলভার নাইট্রেট তাকে আমরা ভেঙে লিখবো Ag plus and nitrate minus, and then এটা S, তাহলে এটাও S, so solubility product is Ag plus to the power 1 NO3 minus to the power 1, so this is S square, আর এখানে S এর ভ্যালুটা দেখো অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে এটা, so এটা আমরা যদি এখানে বসাই 0.02 হোল স্কোয়ার which is কত আসে ধরো 0.02 হোল স্কোয়ার। আচ্ছা না, এখানে আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে যে এই যে সিলভার নাইট্রেটের সলিবিলিটি এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা এই কনসেন্ট্রেশনটা না, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়াই আছে যে সিলভার নাইট্রেটের সলিবিলিটি। দেখো কোশ্চেনে পরবর্তীতে লেখা যে লাস্টের দিকে লেখা যে সলিবিলিটি অফ সিলভার নাইট্রেট ইজ 2.2 times 10 to the minus 3 গ্রাম পার লিটার। সো যেহেতু সলিবিলিটি ডিরেক্টলি দেওয়া আছে আমরা ওইটাই বসাবো। সো এটা হবে 2.2 into 10 to the power minus 3 এত, বাট এইটার এখন এইখানে এইটা তোমার এটা হচ্ছে আমাদের সিলভার নাইট্রেটের সলিবিলিটি কোন ইউনিটে, গ্রাম পার লিটার। সো আমরা বলছিলাম সলিবিলিটি প্রোডাক্ট বের করার সময় সলিবিলিটিকে অলওয়েজ মোল পার লিটার ইউনিটে কনভার্ট করবো। সো এটাকে আগে মোল পার লিটারে কনভার্ট করো। সো এটাকে গ্রামকে মোলে নিতে হলে আমাদের এটার মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করতে হবে। সিলভার নাইট্রেটের মলিকুলার ম্যাস হচ্ছে সিলভার হচ্ছে 107, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16, সো এটা আসবে 170, or এটা আসবে অ্যাকচুয়ালি 169। সো এটা দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা মোল পার লিটার ইউনিটে পাবো। এটা একটু কেয়ারফুল থাকবা, অবশ্যই গ্রাম পার লিটারকে মোল পার লিটারে কনভার্ট করে নিবে এখানে। সো দেন ওইটাকে এখানে বসাতে হবে। এই কনসেন্ট্রেশনগুলো মাস্ট বি মোল পার লিটারে হতে হবে। সো এর জন্য আমরা এটাকে কনভার্ট করে নিছি আগেই। সেটাকে যদি স্কোয়ার করি আমরা, তাহলে আমরা পাবো 1.664 into 10 to the power minus 10। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। এরপর বি নাম্বার প্রবলেমটা দেখো, বলছে এক্সপ্লেইন ওয়েদার এনি প্রেসিপিটেশন অফ AgCl will occur if solution of second beaker is added totally in the solution of first beaker। সো ওইটা এর আগের ম্যাথটা আমরা যেভাবে করছি ওইভাবে করব। আমি এখানে শর্টলি করে দিচ্ছি।
এখানে কোশ্চেনে বলে দিছে যে আমাদের সলিউবিলিটি প্রোডাক্ট কেএসপি সলিউবিলিটি প্রোডাক্ট অফ এজিসিএল যার প্রেসিপিটেশনের কথা জিজ্ঞেস করছে আমরা সেইটার ইনফরমেশনটাই দেওয়া আছে কোশ্চেনে, সেটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻10। তো প্রেসিপিটেশন হবে কিনা আমাদের তাহলে কি বের করতে হবে, কেআইপি অফ এজিসিএল। কেআইপি অফ এজিসিএল ইজ ইকুয়ালস টু হোয়াট? সো এই সিলভার নাইট্রেট অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড মিক্স করার কারণে সিলভার ক্লোরাইড অ্যান্ড সোডিয়াম নাইট্রেট প্রডিউস হচ্ছে। অ্যান্ড এই সিলভার ক্লোরাইডের আমাদের কেআইপি বের করতে হবে। সো আমরা ওকে এভাবে ভেঙে লিখি, অ্যান্ড দেন এটার আয়নিক প্রোডাক্ট বের করবো। সো আয়নিক প্রোডাক্ট অফ এজিসিএল ইজ ইকুয়াল টু এজি প্লাস কনসেন্ট্রেশন অ্যান্ড ক্লোরিন মাইনাস কনসেন্ট্রেশন। এই থার্ড ব্র্যাকেট সাইনটা কনসেন্ট্রেশন ইন্ডিকেট করে। আচ্ছা, সো এখানে এটা যদি তোমার এখানে দেখো এই এজি প্লাসের কনসেন্ট্রেশন কত, এই এজি প্লাসটা কোত্থেকে আসতেছে, এই এজি প্লাসটা আসতেছে বেসিক্যালি এই সিলভার নাইট্রেট থেকে, সিলভার নাইট্রেটের সিলভারটা। আর এই ক্লোরিনটা কোত্থেকে আসতেছে, সোডিয়াম ক্লোরাইড থেকে। তো আমরা সিলভার নাইট্রেটটাকে একটু ভেঙে লিখি, তাহলে আমরা পাবো এজি প্লাস প্লাস NO3 মাইনাস। সো ওর কনসেন্ট্রেশন যত হবে ওরও তত হবে, ওরও তত হবে। সো এখন সিলভারের কনসেন্ট্রেশন তাহলে এটা সমান, সো মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা ওর সমান। সো ওর ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে 0.02 মোলার, অ্যান্ড ওর ভলিউম ছিল 20 মিলিলিটার। সো ওরও ইনিশিয়াল কনসেন্ট্রেশন এইটাই, বাট এই দুটাকে মিক্স করা হচ্ছে অ্যান্ড একটা বিগার সলিউশন ফর্ম করা হচ্ছে, দ্যাট ইজ যেটার ভলিউম হবে 20 প্লাস 40 60 মিলিলিটার। সো এখন V2 হচ্ছে 60। সো আমরা এখান থেকে S2 বের করতে পারবো। S2 তাহলে কত, V1/V2 টাইমস S1, V1S1/V2 সো V1 হচ্ছে 20, V2 হচ্ছে 60, S1 হচ্ছে 0.02। সো এটাকে এখানে বসাই। সিমিলারলি আমরা ক্লোরিনেরটাও বের করব। ক্লোরিন আসছে কোত্থেকে, সোডিয়াম ক্লোরাইড থেকে। তো সেই সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা যদি ভেঙে লিখি, Na প্লাস Cl মাইনাস, এটার কনসেন্ট্রেশন S, এটাও S, এটাও S। এটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর এটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন একই। এটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0.04 মোলার, আর এটার ইনিশিয়াল ভলিউম হচ্ছে 40 মিলিলিটার। তাহলে এইটার ফাইনাল কনসেন্ট্রেশন কত, সো S2, সেটা যদি S2 হয়, V2S2 ইজ ইকুয়াল টু V1S1। সো S2 ইজ ইকুয়াল টু V1S1/V2। V1 কত 40, S1 কত 0.04, V2 কত, দুইটা মিক্সড ভলিউম দ্যাট ইজ 60। সো 60 এটাও এখানে বসিয়ে দিলাম, ডান। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেট করি আমরা তাহলে পাবো কেআইপি পাবো হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা ক্যালকুলেট করলে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ওকে, সো এখানে এই কেআইপির ভ্যালুটা আর কেএসপির ভ্যালুটা আমরা একটু কম্পেয়ার করি। দেখো কেএসপি অনেক ছোট, কেআইপি অনেক বড়। সো এখানেও precipitation হবে, since KIP is greater than KSP, so PPT will form. Okay, আচ্ছা, so 2.54 গেল। এরপর 2.55টা একই টাইপের, সো এটা তোমরা ট্রাই করবা। 2.55টা নিজেরা বই থেকে ট্রাই করবা, এই একই প্রসেসে করবা আমি যেভাবে করাইছি। 2.55-এর এ নাম্বারটা আমি যদি দেখাই, 2.55-এর বি নাম্বারটা একই রকম। এ নাম্বারটায় বসে যে একটা বিকারে, ফার্স্ট বিকারে সিলভার ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশন আছে, আর এটার সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -10। সো সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে। সো এটাকে বলছে যে ফার্স্ট কোশ্চেনটা বলছে এই নাম্বারে, ক্যালকুলেট মোলার কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আয়ন, ক্লোরিন আয়নের
মোলার কনসেন্ট্রেশন বের করো। সো এটা যেহেতু স্যাচুরেটেড সলিউশন, এটার আয়নিক প্রোডাক্ট আর সলিবিলিটি প্রোডাক্ট একই। সো এটাকে আমরা ভেঙে লিখি। সো এখন ওর সলিবিলিটি, সিলভার ক্লোরাইডের কনসেন্ট্রেশন বা সলিবিলিটি যদি এস হয়, এটাও এস, এটাও এস, দেন সলিবিলিটি প্রোডাক্ট ইজ এস স্কোয়ার, কারণ এই যে এজি প্লাসের কনসেন্ট্রেশন সিএল মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে এস স্কোয়ার। সো এস কত, রুট কেএসপি, which is root 1.5 into 10 to the minus 10। এটা যদি বের করো তাহলে তুমি অ্যাকচুয়ালি কী বের করলা, ক্লোরাইড আয়নেরও দেখো মোলার কনসেন্ট্রেশন কত, এতই। সো এটাকে ক্যালকুলেট করলে আসবে root 1.5 times 10 to the power minus 10, which is 1.224 to 10 to the power minus 5। সো এটাই সিলভার আয়নেরও মোলার কনসেন্ট্রেশন, আবার ক্লোরাইড আয়নেরও। ওকে, আর বি নাম্বারটা একইভাবে করবা আগের ম্যাথগুলোর মতো। এরপর 2.56 এটাও একই, আমরা এটা নিজেরাই করতে পারবা। দেন আচ্ছা 2.56টা আমি করে দিব। 2.56-এ কী বলছে দেখো, 2.56-এ বলছে ইন ফার্স্ট বিকার 50 মিলিলিটার 6 into 10 to the power minus 4, এটা হচ্ছে ফার্স্ট বিকার 50 মিলিলিটার 6 into 10 to the power minus 4 মোলার জিঙ্ক সালফেট সলিউশন আছে। আর সেকেন্ড বিকারে আমাদেরকে দেওয়া আছে 40 মিলিলিটার 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। সো বলছে at 25 degree centigrade temperature solubility product of KSP of zinc hydroxide ইনফরমেশনটা আমাদেরকে দিয়ে দিচ্ছে হচ্ছে 1.1.0, দ্যাট ইজ 10 to the power minus 17। সো এখন ফার্স্ট কোশ্চেনে বলছে ক্যালকুলেট সলিবিলিটি প্রোডাক্ট অফ কম্পাউন্ড ইন সলিউশন অফ ফার্স্ট বিকার, মানে জিঙ্ক সালফেটের সলিবিলিটি প্রোডাক্ট বের কর। তো যার সলিবিলিটি প্রোডাক্ট বের করবো তাকে ভেঙে লিখবো, এটা হচ্ছে এ নাম্বার। অ্যান্ড এখানে এইটার সলিবিলিটি যদি এস হয় তাহলে এটাও এস, এটাও এস। ওকে, সো বা কনসেন্ট্রেশন যদি এস হয় এটাও এস, এটাও এস। সো এটার সলিবিলিটি প্রোডাক্ট কেএসপি ইজ ইকুয়াল টু হবে জিঙ্ক 2 প্লাস আর সালফেট 2 মাইনাস, অ্যান্ড দেন এটা হচ্ছে এস টাইমস এস স্কোয়ার, এস দেওয়াই আছে এই যে এটা 6 into 10 to the power minus 4 whole square, which is 36 into 10 to the power minus 8। So এটাই আনসার কেএসপি। ওকে, আচ্ছা আর বি নাম্বারটা বলছে প্রেসিপিটেশন হবে কি না। সো এটাও ওই একই টাইপের, আমি তারপর একবার করে দিচ্ছি। বি নাম্বার আমাদের এখানে জিঙ্ক সালফেট অ্যান্ড সোডিয়াম, মানে কার প্রেসিপিটেশনের কথা বলছে এটা, কারণ কি, কারণ এই জিঙ্ক সালফেট অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন একসাথে মিক্স করা হয়েছে, এখানে ব্যালেন্স করে লিখলাম, তখন এখান থেকে জিঙ্ক হাইড্রোক্সাইড অ্যান্ড সোডিয়াম সালফেট প্রডিউস হচ্ছে। ওকে, এখন আমাদেরকে বলছে ওয়েদার প্রেসিপিটেশন অফ জিঙ্ক হাইড্রোক্সাইড উইল ফর্ম অর নট। সো এটা প্রেসিপিটেশন বের করার জন্য কেএসপি দেওয়াই আছে, আমাদেরকে কেআইপি বের করতে হবে। কেআইপি অফ জিঙ্ক হাইড্রোক্সাইড কত, সো সেটা বের করবো। সো জিঙ্ক হাইড্রোক্সাইডকে ভেঙে লিখি, জিঙ্ক 2 প্লাস 2OH মাইনাস। এখন তাহলে এটার আয়নিক প্রোডাক্ট, সো এটা আয়নিক প্রোডাক্ট is equal to concentration of zinc 2 plus
ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাট তার স্কোয়ার, কারণ এটার সামনে কোফিশিয়েন্টস 2 আছে। সো এখন এই জিঙ্ক 2 প্লাসটা কোত্থেকে আসতেছে দেখো, জিঙ্ক 2 প্লাসটা আসতেছে বেসিক্যালি এটা থেকে। সো এটাকে আমরা ভেঙে লিখি, জিঙ্ক সালফেট ভেঙে জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস ফর্ম করতেছে। অ্যান্ড এই জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন S1 হলে এটারও S1। সো ইনিশিয়ালি কনসেন্ট্রেশন S1, আর এই S1 কোশ্চেনে দেওয়া আছে, S1 হচ্ছে তোমার 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার। আর এখানে ইনিশিয়াল ভলিউম দেওয়া আছে, এটা ছিল 50 মিলিলিটার, 50 মিলিলিটার। সো V1S1 ইজ ইকুয়াল টু V2S2, মানে বিগার সলিউশনে ওর কনসেন্ট্রেশন দুইটা মিক্স করার পর যখন জিঙ্ক হাইড্রোক্সাইড প্রডিউস হচ্ছে তখন ওর ভলিউম কত, 50 প্লাস 40 হুইচ ইজ 90 মিলিলিটার। সো V2 হচ্ছে 90। সো এখান থেকে আমরা লিখতে পারি 50 টাইমস 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 90 ইজ ইকুয়াল টু S2। সো এটা আমরা এখানে লিখব 50 টাইমস 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 90। আর OH মাইনাসটা কোথেকে আসতেছে, OH মাইনাস আসছে NaOH থেকে। সো এই NaOH রিলেটেড ইনফরমেশনগুলোকে কাজে লাগাতে হবে। সো এখানে আমরা এটাকে ভেঙে লিখব, এটা মুছে দিই। সো এই NaOHটাকে যদি ভেঙে লিখি, দুইটা NaOH এখানে, এই যে। সো এটা ভেঙে লিখলে 2Na প্লাস 2OH মাইনাস। সো NaOH এর কনসেন্ট্রেশন S1 হলে OH মাইনাসেরও কনসেন্ট্রেশন S1। আর এটার ইনিশিয়াল ভলিউম ছিল, এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.05। সো এটারও 0.05। যেহেতু দুইটা মোল নাম্বার সেম, তাই এটা S1 হলে এটাও S1। যদি এটা 3S হয় এটাও 3S। আবার এটা যদি 2 হতো আর এটা যদি 4 হতো তাহলে এটা S1 হলে এটা 2S1। আচ্ছা, মানে রেশিওটা সেম। সো V1S1 ইজ ইকুয়াল টু V2S2। সো S2 ইজ ইকুয়াল টু V1S1 ডিভাইডেড বাই V2। V1 কত, এই যে এটা 40, S1 কত 0.05, আর বিগার সলিউশনে ওর ভলিউম কত 40 প্লাস 50 উইচ ইজ 90। সো এটা এখানে বসাই। $40 into 0.05 divided by 90 whole square. ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসবে, এখান থেকে আমরা পাবো 1.64 into 10 to the power minus 7। সো দেখো KIP এর ভ্যালু এটা, আর KSP কত ছিল, KSP হচ্ছে 10 to the power minus 17। সো ডেফিনেটলি এই ভ্যালুটা অনেক বড়। So KIP is greater than KSP, so zinc hydroxide PPT will form, PPT will form। ওকে, এটাই। ওকে, এর পরের ম্যাথটাও একই, 2.57। সো 2.57 ওয়ার্কড এক্সাম্পল 2.57টা তোমরা নিজেরা করবা, এটা ওয়ার্কড এক্সাম্পল এটা নিজেরা করবা, এটা তোমাদের টাস্ক। আর 2.58টাও নিজেরা করবা। বাট এখানে দেখো বি নাম্বার কোশ্চেনটায় বলছে যে এখানে এক্সপ্লেইন ওয়েদার এনি প্রিসিপিটেট উইল ফর্ম ইন কন্টেইনার সি ইফ সলিউশনস ইন এ অ্যান্ড বি আর মিক্সড টুগেদার। সেখানে বলছে কোনো প্রেসিপিটেশন ফর্ম হবে কিনা, এখানে বলে নাই মানে কোনো স্পেসিফিক কম্পাউন্ড। এখানে তো অ্যাকচুয়ালি দুইটা কম্পাউন্ড ফর্ম হচ্ছে, Mn2 অ্যান্ড ওইটাতে হচ্ছে XY। এখান থেকে অ্যাকচুয়ালি তোমার বলছে যে কোনো প্রিসিপিটেশন ফর্ম হবে কিনা। সো এখানে Mn2 আর XY, প্রথমটা হচ্ছে ক্যাটায়ন পরেরটা অ্যানায়ন। আমরা জানি যে কোনো কম্পাউন্ডে প্রথমে হচ্ছে ক্যাটায়ন পরে হচ্ছে অ্যানায়ন, এটাও ক্যাটায়ন এটাও অ্যানায়ন। সো এই দুইটা অ্যাড হয়ে আমাদের যে কম্পাউন্ডটা ফর্ম হবে সেটা হচ্ছে দেখো My2 প্লাস 2Xn, My2 প্লাস 2Xn। সো এখন আমাদেরকে বলছে কোনো প্রিসিপিটেশন এখান থেকে ফর্ম হবে কিনা। সো সেটা কীভাবে বুঝবো আমরা, এইটার জন্য এইটারও দেখো তোমার এইটার দেখো ইয়া দেওয়া আছে, তোমার এইটার KSP দেওয়া আছে কোশ্চেনে। সো আমরা এইটার KIP বের করবো, আর এইটার সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নেই। সো আমরা ওইটা নিয়ে ইয়ে করবো। সো এটা গিভেন অলরেডি, আমরা এখান থেকে আগের ম্যাথগুলোর মতো এখান থেকে KIPও বের করবো, দেন আমরা KIP আর KSPর মধ্যে একটা কম্প্যারিজন করবো। ওকে ওকে, সো এই পর্যন্তই। আর এরপর তোমরা পেজ
181-এর যে বক্স আছে যেখানে অনেকগুলো স্টুডেন্টস ওয়ার্ক ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথগুলো সবগুলো সলভ করবা। স্টুডেন্টস ওয়ার্ক, এই ম্যাথগুলো এখান থেকে সলভ করবা। এই ম্যাথগুলো সব একই টাইপের, আর হচ্ছে এই এক্সাম্পলগুলো করবা, ঠিক আছে। আর এরপর বইতে হচ্ছে কমন আয়ন ইফেক্ট আছে, যেটা নিয়ে পরে ডিসকাস করব। আর এখন এই পর্যন্ত করো, স্টুডেন্টস ওয়ার্ক এই পর্যন্ত, এই ম্যাথগুলো করো। এখানে দেখবা পেজ 184 পর্যন্ত, পেজ 184 পর্যন্ত প্রবলেম 2.54 এর সি এই পর্যন্ত করবা।